রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর হুঁশিয়ারি। 50% এসআইআর হলেই তৃণমূলের হার, দাবি শুভেন্দুর। কমিশনে কার্বলিক অ্যাসিডের সাপ বেরোচ্ছে, কটাক্ষ শুভেন্দুর। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূলেরই, 100% তো এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। বাংলা থেকে মুছে যাবে বিজেপি, শুভেন্দুর হুঁশিয়ারিতে পাল্টা নিশানা কুণাল ঘোষের। দলের কর্মীদের মানসিকতা তলানিতে, মনোবল ভেঙে গেছে, তাদের চাঙ্গা রাখতে বলছেন। বিভৎসভাবে হারতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা হতে গেলে যে 30 জন বিধায়ক দরকার, সেই 30-এ এবার বিজেপি পৌঁছবে না। বাংলার প্রতি লাগাতার বঞ্চনা, প্রতিশোধ সমস্ত করতে করতে মানুষের অস্তিত্বে টান মারা বিজেপি বাংলা থেকে মুছে যাবে। শুভেন্দু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে। সেই জন্যই মনে হয় আজকে মিঠুনদাকে দেখলাম অনেকদিন বাদে 2-4টে কথাবার্তা বলছে, যে নিজেই বলে আমি গোখরো, আমি কোবরা। এসআইআর চালু হতেই বাংলাদেশে পালানোর হিড়িক। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার এক বাংলাদেশি। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে জালে 38। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 28শে অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর থেকেই বাংলাদেশে পালানোর হিড়িক। তার জেরেই সীমান্ত থেকে একের পর এক গ্রেপ্তার। শিলিগুড়ির খড়িবাড়িতে পানি ট্যাঙ্কি, ভারত নেপাল সীমান্ত। রবিবার এখান থেকেই গ্রেপ্তার হিমেল চন্দ্র রায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র, মিলেছে ভারতের আধার কার্ডও। হিমেলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। এবছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুপ্রবেশ করেন, তারপর ভুয়ো নথিতে আধার কার্ড তৈরি করে ফেলেন। এরপর বাংলাদেশে চলে যান, অগস্ট মাসে ফের ভারতে আসেন, তারপর বাগডোগরা এলাকায় থাকছিলেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকলেই হবে। এর কোনোটাই নেই হিমেলের, তাই বাংলাদেশে পালাতে চেয়েছিলেন, তার আগেই গ্রেপ্তার। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত। শনিবার বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার 38 জন। এরা সকলেই বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকেন। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই মনে ভয় ঢোকে, বাংলাদেশে পালানোর চেষ্টা করেন। তখনই বিথারি সীমান্তে 38 জনকে ধরে বিএসএফ, তুলে দেয় পুলিশের হাতে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। একে স্কুলের ডিউটি, তার উপর এসআইআর এর কাজ। এ নিয়েই চিন্তায় বিএলওরা। তাদের দাবি স্কুল করিয়ে বাড়ি বাড়ি যাওয়া কার্যত অসম্ভব। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শনিবার থেকে শুরু হয়েছে বিএলওদের ট্রেনিং, চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওদের। দাবি, ট্রেনিং এর সময় নির্বাচন কমিশন জানিয়েছে স্কুলের ডিউটির পর এসআইআর এর কাজ করতে হবে। এতে আপত্তি তুলেছেন বিএলওদের অনেকেই, যেমন বাঁকুড়ায়। রবিবার এখানে ছিল বিএলওদের ট্রেনিং। তাদের দাবি, স্কুল করে এসআইআর এর কাজে বাড়ি বাড়ি যাওয়া অসম্ভব। চাপ তো বটেই, কারণ স্কুল সামলানোর পর আবার যদি বাড়ি যেতে হয় এরকম হয়, তাহলে তো চাপ আছেই। স্কুল ডিউটি করে যাওয়া সম্ভব নয়। জলপাইগুড়িতে এদিন বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানেও চিন্তায় বিএলওরা। স্কুলের কাজ সামলে এসআইআর এর কাজ কিভাবে সম্ভব, প্রশ্ন তুলেছেন অনেকেই। একটা প্রধান শিক্ষকের তো স্কুলে অনেক কাজ থাকে, আমাদের স্কুল করে আবার এই কাজও করা সম্ভব নয়, এই কাজ করে আবার স্কুল করাও সম্ভব নয়। আমরা এখন মাঝখানে এমন চাপে পড়ে গেলাম,
আমরা খুব টেনশনে আছি এই নিয়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 2 নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে 2 জন শিক্ষক, 1 জন পার্শ্ব শিক্ষক, 2 জন শিক্ষকই বিএলও। তাই স্কুল চালানো নিয়ে তারা চিন্তায়। আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 47 জন। আমরা এখানে 2 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন পার্শ্ব শিক্ষক রয়েছে। 2 জন স্থায়ী শিক্ষক 2জনই বিএলওর কাজে নিযুক্ত হয়েছি। যা অর্ডার পাচ্ছি সেখানে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আমাদেরকে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে, আবার কালেক্ট করতে হবে। আমরা সেক্ষেত্রে স্কুলে আসতে পারবো না। অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তারা বলছে আপনারা যদি 2জনই চলে যান স্কুল থেকে, ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষা, তারা কি করে পারফর্ম করবে? এ নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। টিচাররা 11টা থেকে 4টে পর্যন্ত বা প্রাইমারি স্কুল হলো 11টা থেকে 3টে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে সেই স্কুল আওয়ারে স্কুল করবেন এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে বিএলওর যে কাজগুলো আছে, যে কাজগুলো ওনাদের নির্ধারিত করা হয়েছে সেই কাজগুলো ওনারা করবেন। স্কুলের পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। নিউজ 18 বাংলা। বিভিন্ন স্কুলে শিক্ষকদের বিএলও ডিউটি, কমিশনকে তোপ ব্রাত্য বসুর। স্কুল শিক্ষা দফতরকে কিছুই জানানো হয়নি, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর। কোনো একটা লিখিত কমিউনিকেশন নির্বাচন কমিশন স্কুল শিক্ষা দপ্তরকে করেনি। একটা কোনো কমিউনিকেশন নেই। কোন টিচারকে নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর জানে না। তা টিচাররা যে কথাটা বলছেন, কথাটা তো ঠিকই বলেছে। একটা সরকারি সংস্থাকে চিঠি দেবে, কমিউনিকেশন করবে, স্বাভাবিক কথা। এতে অসুবিধা কোথায় আছে আমি বুঝলাম না। এসআইআর এর মাঝেই সিএ আবেদন। হাড়োয়ায় বিজেপির সিএ ক্যাম্পে সিএ আবেদনে ভিড়। এসআইআর এর মাঝেই সিএ আবেদন। হাড়োয়ায় বিজেপির সিএ ক্যাম্পে সিএ আবেদনে ভিড়। আমরা এতদিনে ভয়ের মধ্যে ছিলাম, কেন একটা ভারতবর্ষের নাগরিকত্ব পাবো। এখানে আমরা সিএর জন্য আবেদন করব এবং ভারতের নাগরিকত্ব পাবো। আই কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে এবং ভোটার আছে, সবই আছে, যেগুলো প্রয়োজন সেগুলো আছে। যারা বাইরে থেকে আমাদের দেশে এসে আছে তাদের জন্য সিএ বিল পাস করেছে। হাড়োয়া বিধানসভার হাড়োয়া 2 নম্বর মন্ডলের পক্ষ থেকে এখানে সিএ ক্যাম্প খোলা হয়েছে। এই সিএ ক্যাম্পে আমার এরিয়ায় যতগুলো বাইরের মানুষ আছে, বাংলাদেশ থেকে এসে এখানে আছে দীর্ঘদিন ধরে, তারা সিএর আবেদন করবে। আবেদন করার পরে এখান থেকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব। সিএ ক্যাম্পের বাইরে তৃণমূলের পাল্টা প্রচার। কোথায়? বারাসাতে। সেখানে বিজেপির সিএ শিবির। ক্যাম্পের বাইরে পাল্টা প্রচার তৃণমূলের। সিএ ক্যাম্পে না যাওয়ার বার্তা, সেই বার্তাতেই প্রচার। ফর্ম ফিল আপ করতে যাবেন না। সিএ ফর্ম ফিল আপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। সিএ ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত। বিদেশি, আপনি বিদেশি বলেই সিএ ফর্ম ফিল আপ। বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে, এখনো ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। সিএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি, সিএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া। এবং সিএ ফর্মের উপরেই লেখা আছে যে এটা বিদেশি তকমা, তখন ভোটার তালিকা থেকে নামটি বাদ যেতে পারে। সেই জন্যই আমরা মানুষকে বলছি এবং মানুষকে বোঝাচ্ছি যে আপনার সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিএ ফর্ম ফিল আপ করার জন্য মানুষ আমাদের কাছে এসছে। এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, ভয় থেকে হয়তো করছে, নিজেরা আতঙ্কিত হয়ে গেছে, এবার মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সাধারণ পাবলিক আর এতে কান দেবেন না। আসি পরের খবরে। স্বর্ণ ব্যবসায়ীকে ফোনে খুনের হুমকি, ব্যবসায়ীর কর্মচারীকে মারধরের অভিযোগ, টাকা চেয়ে হুমকির অভিযোগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। সোশ্যাল মিডিয়া অডিও ভাইরাল। উত্তর 24 পরগনার মচলন্দপুরের ঘটনা। 20 লক্ষ টাকা দেওয়ার পরও 40 লক্ষ দাবি। টাকা চেয়ে বারবার হুমকি ফোনের অভিযোগ। অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। হ্যালো, হ্যাঁ বলো। ফোন ধরছিস না কেন? 4বার 5বার ফোন করছি, তোর তো 3 তারিখ আগামী মাসের লাস্ট ডেট। ওদা দেখো, আমি 7/3 তোমার 20 লাখ টাকা দিয়ে এসছি। আমি আর রামাজে আমি এই মুহূর্তে দাদা কোনো কিচ্ছু জোগাড় করতে পারিনি। ওসব কথায় কাজ হবে না। আমি একদম অপারক দাদা। পাচ্ছিস না? সেটা আসল জায়গায় খেলা করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো তুমি বলতেই পারো। আমি এখনো কিছু জোগাড় করতে পারিনি দাদা। তুমি বলেছো
আমাদের 3 তারিখ জীবনে last মেরে date। দিবা, গলায় পাড়া দিবা, আমি সব 3 মেনে তারিখ নিয়েছি। টাকা আমি- না দিলে বুঝতে পারবি। আমি জোগাড় করতে পারছি না, আমি দিতে পারছি না, আমি কোনো মতে বুঝে আমার নেবো, কোনো কিছু জোগাড় করতে হবে, সব নকশা আমি ছুটিয়ে দেবো, সব তোর তোমার মতো ব্যবস্থা করে। করে দেবো আমি, তুই রাখ, ঠিক আছে, রাখছি। টাকার জোগাড় কর। আমার দোকানের উপরে আমার একটা ঘর আছে। করোনাকালে আমার ঘরে 2020-তে এক বিএলআরও ভাড়া ছিল। 5 বছর পরে উনি এসে এখন আমার কাছে দাবি করছে 80 লাখ টাকা আলমারির থেকে ভেঙে নেওয়া হয়েছে একটা মিথ্যা প্রলাপ দিয়ে আমাকে এটাকে চাপিয়ে দিয়েছে। আমার কর্মচারী ছেলেটাকে মারধর করে জোর করে অজিত বাবু মারধর করে উনি স্বীকার করায় 60 লাখ টাকা তোদের দিতে হবে। বাধ্য হয়ে আমি জীবনের মায়ায় 20 লাখ টাকা দিয়েছি। অজিত বাবুকে দিয়ে এসছি আমি তার বাড়িতে। এই রিসেন্ট আমাকে আবার ফোন করে গত 2 দিন আগে, তোকে বাজার কমিটি এবং ক্লাব নিয়ে বসবো, তোর সেখানে বিচার হবে, বিচারে যেটা হবে সেটাই। আমি তখন বলি আমি কোনো বিচারে যাব না, আমি প্রশাসনের কাছে যাবো, আপনারা প্রশাসনের কাছে যান। বললো যে কোনো প্রশাসন না, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। এই করে আমার জীবনহানির সংখ্যা, আমি এখন যথেষ্ট অসুস্থ। এক ভদ্রলোক এখানে থাকতো, বিএলআরও, সে হঠাৎ 5 বছর পরে এসে এখানকার লোকাল নেতার কাছে অভিযোগ জানায় যে তাদের এখান থেকে টাকা পয়সা চুরি গেছে এবং তার জন্য এখানকার যে নেতা শ্রী অজিত শাহ মহাশয় সে ডেকে পাঠায় দাদার সাথে। আমি যাই, তখন সে আমার উপর চড়াও হয়, চড়থাবড় মেরে আমার কাছে স্বীকার করায় যে তুই টাকা নিয়েছিস, টাকা নিয়ে তোর দাদাকে দিয়েছিস। খুবই আতঙ্কিত এবং অনেক হুমকি চুমকিও দেয়। তারপরে দোকান তালা দিয়ে দেবে, বন্ধ করে দেবে, ভেঙে চুরে দেবে, নানান রকম কথাবার্তা বলে। অবশ্যই খুবই ভয়ে দোকানে আসি আর যাই। ঠিক আছে, রাত্রে যখন বাড়ি যাই তখন খুবই আতঙ্কিত থাকি। অভিযোগ অস্বীকার অভিযুক্ত নেতার। আগে ব্যবসায়ীর বাড়ির ভাড়াটিয়া বিএলআরওর ঘরে চুরি। অভিযোগ ওঠে ব্যবসায়ীর কর্মচারীর বিরুদ্ধে। সেই টাকা ফেরানোর জন্যই ব্যবসায়ীকে ফোন। অভিযোগ অস্বীকার করে দাবি নেতার। এরকম কোনো অডিওর কথা আমি জানি না। হুমকির কি আছে? প্রথম কথা হচ্ছে যে ভদ্রলোক টাকা পাবে সেই ভদ্রলোকের টাকা ও চুরি করেছে। কেউ, আমি যদি টাকা না নিই, কেন কেউ দেব? আমাকে এই বললে আমি হিউজ টাকা কেন দেব? 1 টাকা দেবো? 20 লক্ষ টাকা দিয়ে দিল। সেই ভদ্রলোক বিএলআরও চাকরি করে মেদিনীপুরে পোস্টিং, ওর বাড়ির উপরে ভাড়া থাকতো। সেই ভাড়া থাকা অবস্থাতেই আলমারিতে 80 লক্ষ টাকা ছিল, সেই টাকাটার থেকে 8 লাখ টাকা ওই মহিলাকে দিয়ে বাকি টাকাটা ওরা নিয়ে নেয়। এবারে ভদ্রলোক অনেকের কাছে ঘুরেছে, কাজ হয়নি। লাস্ট আমাদের পার্টির কাছে আসে এবং ওই শ্যামল বলে যে ছেলেটি আর কি, জুয়েলার্স, তাকে ডাকা হয়। ওই মহিলারা সামনাসামনি কথা বলেন এবং সেখানে পুরো ব্যাপারটাই স্বীকার করে নেয় এবং কথা দেয় যে আমি একবারে পারবো না, 3 মাস টাইম দিলে আমি টাকা দিয়ে দেবো। ও যদি টাকা না নেয়, 20 লক্ষ টাকা দিয়ে দিল। তারপর টাইম বাড়ালো, সেক্রেটারিকে সঙ্গে এনে, সব তথ্য প্রমাণ আছে।